আচ্ছা, কেউ কেউ নাকি জয়েন করতে পারছে না। আচ্ছা, আপনাদের জয়েন করতে তো সমস্যা হয় না এই লিঙ্ক দিয়ে। রনি বারবার ফোন দিচ্ছে। আচ্ছা, তাহলে এইটার কি প্রমাণটা আমরা পাইলাম কিনা যে আসলে ট্যাক্স রেট বাড়লে আমার ইন্টারেস্ট রেট কিন্তু কমে আসে এবং টোটাল অ্যাভারেজ অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালেও কিন্তু আমি একটা রিডাকশন বা রিওয়ার্ড দেখতে পাচ্ছি। সো এই কথাটা হয়তো মুখস্থ রাখার কোনো দরকার নেই। এখন আমি এটা প্র্যাকটিক্যালি দেখলাম যে এটা এটা সরাসরি একটা সংযোগ আছে এবং আমার রিওয়ার্ড পাওয়ার চান্স আছে। তো আমরা এখন মূল শীটে চলে যাই। দেখেন, ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে খুব আদর্শ একটা অঙ্ক এটা। মোটামুটি সবকিছু আছে এর মধ্যে। যদিও অঙ্কের ডিমান্ডটা হচ্ছে what is the weight of the company's bond in regard to weighted average cost of capital। এখানে শুধুমাত্র বন্ডের কন্ট্রিবিউশনটা জানতে চাইছে। what is the weight of the company's bond as per given information। এখানে আমি সবকিছুই দেখতে পাচ্ছি। এই কোম্পানির বন্ড আছে এবং তার কমন স্টক আছে, প্রেফার্ড স্টক আছে কিনা, প্রেফার্ড স্টক নাই, হোয়াটএভার। এখানে শুধু জানতে চাইছে এই কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে বন্ডের কন্ট্রিবিউশনটা কত, ওয়েট। শব্দগুলো একটু খেয়াল করতে হবে। এটা কিন্তু বলে নাই যে কস্ট অফ বন্ড, এটা বলে নাই। সো যেভাবেই যাই না কেন, আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা হলো আমার ফার্স্ট কনসিডারেশন। কস্ট অফ অ্যাভারেজ ক্যাপিটাল বলুক বা টোটাল কস্ট বের করতে বলুক, অথবা কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের কস্ট বের করতে বলতে পারে, অথবা তার ওয়েট কত সেটাও বলতে পারে। বাট আমরা একটু দেখি এই এক্সাম্পলটা। ক্যাপিটাল স্ট্রাকচার ইনক্লুডস বন্ড অ্যান্ড কমন স্টক। তার মানে এখানে কোনো প্রেফার্ড স্টকের বালাই নাই। With the following details, the company issued $1 lakh of 6%. তার মানে এটার স্টেটেড রেট বা কুপন রেট ইজ 6%. 20-year term bond, no problem, এটা আমাদের দরকার নাই, at 98। আচ্ছা, অর্থাৎ বন্ডের যে ফেস ভ্যালু ছিল তার চেয়ে কম দামে ইস্যু করছিল। এটা হচ্ছে সিম্বলিক, এই 98 কথাটা। হ্যাঁ, অর্থাৎ বন্ডটাকে যদি 100 টাকা কনসিডার করা হয়, তার মানে এটা যে সময় ইস্যু হয়েছিল তখন এটা 98 টাকায় ইস্যু করা হয়েছিল। দেখো তোমার সমস্যা, আমি আবার ইন্টারনেট দিতে লাগছে। The current price for this bond is 102। অর্থাৎ এখন বন্ডের ভ্যালুটা অ্যাপ্রিসিয়েশন হয়েছে অ্যাজ পার মার্কেট রেট। সো আমি এগুলোকে হাইলাইট করতেছি, এগুলো ইম্পর্টেন্ট ইস্যু। দেখেন, the company has 1000 share of $25 per common stock outstanding। কোম্পানির নাম্বার অফ শেয়ার বলা আছে 1000, কমন স্টক 25 par value। Currently the market price for the stock is $70। বর্তমানে 25 টাকার শেয়ার 70 টাকা দরে বেচাকেনা হয়। The expected after tax market return on common equity is 20%। অর্থাৎ কস্ট অফ ইকুইটিটা দেওয়া আছে 20%। আচ্ছা, এখন প্রশ্নটা চাইছে শুধুমাত্র বন্ড, ওয়েট অফ দ্য কোম্পানিজ বন্ড ইন রিগার্ড টু ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ আমি যদি টোটাল কস্ট অফ ক্যাপিটালটা বের করতে চাইতাম, সেক্ষেত্রে একটা বন্ডের কন্ট্রিবিউশনটা। সো এই ক্ষেত্রে হয়তো এই অঙ্কের জন্য আমার এইটুকু দরকার নাই, শুধু এই 2 লাইনে আমার কিছু কাজ আছে। আর যেটুকু লাল করলাম এইটুকুর দরকার আছে, বাট একটু পরে।
একটা বড় কনসিডারেশন হলো যখন অ্যামাউন্ট দেওয়া থাকে বিভিন্ন এলিমেন্টের, যে এত টাকা বন্ড আছে, এত টাকা প্রেফার্ড স্টক আছে, ইস্যু হওয়ার সময় এত দাম ছিল, বর্তমানে মার্কেট ভ্যালু এত, এই ধরনের কথাবার্তা ফ্রিকোয়েন্টলি পাবেন। সেক্ষেত্রে যেটা কনসিডার করতে হবে, মার্কেট ভ্যালুতে এটা আমরাকে নিয়ে আসবো, অর্থাৎ বুক ভ্যালুটা এখানে কনসিডারেড হবে না। বর্তমান বাজার দর যত, সেটা ধরে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারটা বের করবো। এটা একটু নোট নিতে পারেন কথাটা, এইভাবে হয়তো থরলি টেক্সট বুকে খুঁজে বের করতে কঠিন হবে এই একটা সেন্টেন্স। অর্থাৎ আমরা মার্কেট ভ্যালুতে এটাকে জাজ করব, বুক ভ্যালুতে না। ডিউরিং ক্যালকুলেশন অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা সব এলিমেন্টের অ্যামাউন্ট গুলা মার্কেট ভ্যালুতে ক্যালকুলেট করব। আচ্ছা, এই বন্ডের মূল্য যেহেতু 102 এখন, তার মানে 2% হারে অ্যাপ্রিসিয়েশন হয়েছে। এই বন্ডটার ফেস ভ্যালু যদি $1 লক্ষ হয়, তাহলে মার্কেট ভ্যালু বর্তমানে কত? প্রেজেন্ট অথবা কারেন্ট ভ্যালু অফ বন্ড $1 লাখ ইন্টু 1.02, মানে 1,02,000, 1.02 দাম এখন 1,02,000। এত ডলার থাকলো, ভালো কথা। আগে তো আমার টোটাল ক্যাপিটালের ভলিউমটা দেখতে হবে, সেখান থেকে আমি ক্যাপিটাল স্ট্রাকচার বের করব। আমার টোটাল ক্যাপিটালের ফিগার এখন আমি পাইনি, তার মানে আমার ইকুইটির ভ্যালুটাও নিতে হবে। কারেন্ট ভ্যালু অফ কমন স্টক ইকুইটি, আচ্ছা, কমন স্টক ইকুইটির প্রেজেন্ট ভ্যালু হবে 1000 শেয়ার। দেখেন এই লাল অংশে 1000 শেয়ার বর্তমানে 70 টাকা করে বেচে কিনা হয়, তাহলে 1000 ইন্টু 70 মানে 70,000। তাহলে টোটাল ক্যাপিটাল আমি পেয়ে গেছি। টোটাল ক্যাপিটাল দাঁড়ালো 1,70,000, কত, 72,000, $1,72,000। আচ্ছা, থাক এখানে। এখন আমি প্রপোর্শনটা বের করব, স্ট্রাকচার অফ ক্যাপিটাল। স্ট্রাকচার এখন 1,72,000-এর মধ্যে বন্ডের কন্ট্রিবিউশন কত, এটা তো আমি সহজেই বের করতে পারছি। 1,02,000 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 1,72,000 কত পার্সেন্ট হয়? দেখেন এটা হবে 59%, 59.30%। এই হলো স্ট্রাকচার। আচ্ছা, এই পর্যন্ত নাকি আরো কোনো প্রশ্ন আছে কিনা? ক্যাপিটাল স্ট্রাকচার আমরা বন্ড বের করতে শিখলে কমন স্টকও বের করতে পারবো, কমন স্টক বের করতে পারলে প্রেফার্ড স্টকও বের করতে পারবো। জিনিসটা কি? আচ্ছা, পরে যারা আসছেন, রনি ভাই আসছেন, ইয়াসান ভাই আসছেন, একটু আওয়াজ দিলে সুবিধা হয়, মানে ক্লিয়ার কিনা। হ্যাঁ, আপনার হচ্ছে $1 লাখ, তো ওই যে কোম্পানি ইস্যুড $1 লাখ, হ্যাঁ, হুম, এই যে বন্ড যেটা
তাহলে ফেস এটা ভ্যালু। তো টাকার ফিগারেই আছে। হুম, টাকার ফিগারে আছে। সেটাকে আপনি হচ্ছে হুম, কারেন্ট মার্কেট প্রাইস যে বন্ড 102 হচ্ছে, তাহলে 1 টাকা 2 পয়সা 1.02, এটা হচ্ছে একটা বন্ডের দাম। এটা একটা সিম্বলিক, এই 98 102 এটা 100 কে বেস ধরে এটাকে দেখানো হ্যাঁ, হয়, বাট ইউজুয়ালি বন্ডের ডিনোমিনেশন হয় $1000, অলওয়েজ $1000। এটা হলো স্ট্যান্ডার্ড। $1000 নিচে বা 1000 টাকার নিচে কোনো বন্ড ইস্যু হয় না, সিঙ্গেল কোনো বন্ড। আপনি 1 লাখ বা 10 লাখ যত টোটাল অ্যামাউন্ট ইস্যু করতে চান করেন, সমস্যা নাই, বাট ডিনোমিনেশন বা যেমন টাকার নোটের একটা ডিনোমিনেশন আছে। সো এক্ষেত্রে বন্ডের ডিনোমিনেশন হয় অলওয়েজ $1000। হ্যাঁ, বাট এই 98 বা 102 105 হোয়াট এভার, এটা একটু বেস 100 কে ধরে সিম্বলিক, এটা আমরা বের করতে পারি। 102 দ্যাট মিনস 2% অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। হ্যাঁ, 2% অ্যাপ্রিসিয়েশন মানে 1.08। আবার যদি এটাকে 98 বলতো কারেন্ট ভ্যালু, তাহলে আমরা ওই 0.98 দিয়ে গুণ দিতাম, তখন এটার দামটা কমে যেত, এরকম বিষয়টা। আবার হ্যাঁ, কিন্তু দেখেন, আমার প্রশ্ন হয়, আমি তো এখানে ভ্যালু বের করছি না। সেক্ষেত্রে হচ্ছে হুম, আপনারা দিয়ে আপনার এটা তো আসলে ভ্যালু, তো 1 লাখ তো ভ্যালু, তাই না? হুম, হুম। 1 লাখ হ্যাঁ, ভ্যালুটা কি? 1 লাখ ভ্যালু হলো তার কুপন ভ্যালু বা ফেস ভ্যালু, হ্যাঁ, হ্যাঁ। বা মার্কেট ভ্যালু তো 1 লাখ নাই। মার্কেট ভ্যালু তো 1 লাখে বসে নাই। সেটা যাই হোক, হুম, আমি 1 লাখ তো ফিগার, এটা ডলার, টাকা দিয়ে আমি গুণ করবো সংখ্যাকে না। টাকা দিয়ে কোন সংখ্যাকে গুণ করবেন? 1 লাখকে কি দিয়ে গুণ করতে চাচ্ছেন? 1 লাখ প্রাইস যদি না, 1 লাখ তো তার ফেস ভ্যালু। এটা ফেস ভ্যালুটা কখন ওর জন্মের মানে সময় ডলার। এটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, টাকা আমি বা বলছি, ডলার, রুপি যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। বলতেছে যে the current market price for this bond is 102। 102 টা ব্যাপারটা সিম্বলিক। দ্যাট মিন্স এটা অ্যাপ্রিসিয়েশন হয়েছে আপনার। অ্যাপ্রিসিয়েশন হয়েছে 2 হ্যাঁ, টাকা করে, যদি আমি হ্যাঁ, 2 টাকা করে। হ্যাঁ, তাহলে 1.02 দিয়ে গুণ করলে আমি প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব না? এই বন্ডের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,02,000 টাকা। আর যদি এটা ঐকিক নিয়মে বের করতে চান, তাহলে আমি 3 লাইন করে দেব, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। বুঝছি, মানে না, তাহলে একটা না, সেটাও লাগবে, তাহলে সেটাও বলে দিই আমি। একটা বন্ডেরই হচ্ছে আপনার, তাহলে একটার প্রাইস হচ্ছে 1 লাখ ডলার, হুম, তাই না? সেটা হুম, অ্যাপ্রিসিয়েশন হয়ে এখন হয়েছে 1,02,000। 1,02,000 ডলার। এবং এটা অন্য যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে হতে, প্রেফার্ড স্টকের ক্ষেত্রে এরকম আপনাকে করতে হতে পারে। হ্যাঁ, দেখা গেল 100 টাকার প্রেফার্ড স্টক বর্তমান বাজার দরে দেখা যাচ্ছে এখন 125 টাকা হয়ে গেছে। সেক্ষেত্রে আমাকে প্রেজেন্ট ভ্যালুতে এটাকে করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। তাছাড়া সঠিক ইয়েটা আসবে না। আচ্ছা, আর কিছু কিছু জায়গায় এরকমও পাবেন যে নাম্বার অফ বন্ড আপনার বের করা লাগতে পারে। হ্যাঁ, একটু ম্যানুয়াল বা ঐকিক নিয়মের চিন্তা মাথায় রাখতে হবে। তাহলে এমনি ধরেন যে একটা বন্ডের ডিনোমিনেশন, দ্য লোয়েস্ট ডিনোমিনেশন হচ্ছে $1,000 হিসাবে, $1,00,000 ভিতরে তাহলে কতগুলো বন্ড আছে? 1 লক্ষ ডিভাইড বাই 1000, যেমন 100টা বন্ড আছে। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা লাগতে পারে, মাথায় রাখেন একটু। ঠিক এখানে লাগবে না, বা অন্য কোথাও এরকম ফেস করা লাগতে পারে যে নাম্বার অফ বন্ডটাকেও আমার বের করে এনে তার পরবর্তী ক্যালকুলেশন গুলো প্রসিড করা লাগে অনেক সময়। So, আচ্ছা, তাহলে একটা এলিমেন্ট আমি যেহেতু পেয়ে গেছি, বাকিগুলো চাইলে আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। এবং এই ঠিক একই এক্সাম্পল দিয়ে আরো অনেক অঙ্ক আছে। তাহলে এখানকার ওয়েটটা পাইলাম হলো 559.30। এখন এখানে যদি বলতো এই প্রশ্নটাকে আর একটু টেনে লম্বা করা যায়, এটার উপরে আমরা একটু ছুরি চালাই। কস্ট অফ বন্ড যদি বলে, কস্ট অফ বন্ড আমরা বের করতে পারবো না এখান থেকে? শুধু একটা সিঙ্গেল এলিমেন্টের কস্টিং যদি প্রশ্নে থাকবে অবশ্যই, সেটা আমরা বের করতে পারবো। যেহেতু আমরা ওয়েট পেয়ে গেছি, ইন দ্য টোটাল ক্যাপিটালের মধ্যে এর ওয়েট হলো 59.30%। এটাকে যদি কস্ট অফ বন্ড বলে, প্রশ্ন যদি এরকম থাকে কস্ট অফ বন্ড কত,
আর এক লাইন করলেই আমার হয়ে যাবে। তাহলে 0.5930 into এটার stated rate of interest is 6%. 0.06 corporate tax rate এখান থেকে অ্যাডজাস্ট করে নেন। corporate tax rate হলো 40%, তাহলে 1 minus 0.40 বের হয়ে যাবে 0.06 into 0.6 পাওয়া গেছে 0.0213 or 2.14%. এখান থেকে আমি পরের স্টেপে যাইতে পারি। আচ্ছা, তাহলে একটা নেক্সট এক্সাম্পলে যাই। ঘুরে ফিরে অঙ্কগুলো রিলেটেড একটার সাথে আর একটা, এই কনসেপ্টটাই বারবার আসবে। আচ্ছা, এটা একটু দেখা দরকার। কস্ট অফ ইকুইটি, আগেরটা আমরা বুঝলাম যে কস্ট অফ বন্ড এবং ওয়েট অফ বন্ড কিভাবে বের করা যায়। এটাতে দেখেন কস্ট অফ ইকুইটিটা কিভাবে বের করা যায়। একটা কোম্পানি Ultraflex Diving Boards Incorporation just paid a dividend of $1.50. If the firm's growth in dividends is expected to remain at a flat 4% forever, then what is the cost of equity capital for Flex Diving Boards if the price of the common price is currently $26? আচ্ছা, এটা একটা চমৎকার এক্সাম্পল। এখান থেকে আমি পরবর্তী ডিসকাশনটা একটু লম্বা করব। এখানে অনেক কিছু বলার আছে যেটা আলাদা করে বলি নাই, জাস্ট অঙ্কটার সাথে রিলেট করে বললে মনে থাকবে এবং নোট রাখতে পারেন। কস্ট অফ ইকুইটি বলতে আসলে কমন স্টকের কস্টিংটাই বের করতে বলবে, অন্য কিছু না। আচ্ছা, এইখানে আমার আগে একটা সেট দেখাইছিলাম, সেখানে আমি ক্যাপএম মডেলের কথা বলছিলাম, কিন্তু এইখানে ক্যাপএম মডেল ইউজ করার মতো কোনো অবস্থা নাই। ক্যাপএম মডেল ব্যবহার করতে গেলে আপনার ভিটা ভ্যালু লাগবে, মার্কেট রেট লাগবে, তারপরে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন লাগে। সো এই ধরনের কোনো ইনফরমেশন এখানে আমি দেখছি না। সো এখানে ক্যাপএম মডেলটা টোটালি নট অ্যাপ্লিকেবল। তাহলে নিশ্চয়ই আরো অন্যান্য ফর্মুলা আছে। কস্ট অফ ইকুইটির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হলো কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল। কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমাদের হচ্ছে যে আপনার যখন হচ্ছে রেটটা এখানে ফরএভার বলছে, মানে রেটটা যেহেতু কনস্ট্যান্ট থাকতেছে তখন আমি কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল ইউজ করবো। আর যখন কস্ট অফ ইকুইটি মানে ক্যাপএমটা ইউজ করবো কখন? আচ্ছা, আমরা যখন ইনফরমেশনটা ফ্লাকচুয়েট দেখলে, করবে। হ্যাঁ না, ইনফরমেশনটা দেখলে বুঝতে পারবেন। ইনফরমেশনের সাথেও জিনিসটা রিলেটেড। ক্যাপএম মডেলটা বের করবেন যদি এই ধরনের ইনফরমেশন পান, যেমন রিস্ক ফ্রি রেট এবং এক্সপেক্টেড মানে হ্যাঁ, মার্কেট ফর্মুলার সাথে রিটার্ন, যেটা যায় আর কি। হ্যাঁ, এবং বিটা ভ্যালু থাকতে হবে মাস্ট। এই তিনটা না ইনফরমেশন সেটা তো ছাড়া আপনি ভ্যালু পাবেন একটা, না। এটা হুম, মেমোরাইজ করে আমি বুঝতে পারবো হুম, বা দেখে বুঝতে পারবো, এটা আলাদা কথা। কিন্তু আমি হুম, বলতেছি যে হুম, মানে এরকম কোনো শর্ত আছে কিনা যে মানে আমার আচ্ছা, রেটের ফ্লাকচুয়েশন এটার কারণে আমি গ্রোথ রেট মডেল ইউজ করবো, বা ওইটার মানে ক্যাপএমটা ইউজ করবো ওই সিচুয়েশন। অবশ্যই অবশ্যই। সো আগে আমরা মানে জাস্ট তিনটা ফর্মুলা আমি প্র্যাকটিক্যালি যখন একটা একটা করে পাবেন, আর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, আচ্ছা এখানে একটা ডিভিডেন্ড গ্রোথের সাথে একটা সম্পর্ক আছে।
হ্যাঁ, মূল জিনিসটা তো ইকুইটির ক্ষেত্রে, ইকুইটির তো আসলে কোনো রেট অফ ইন্টারেস্ট নাই ধরা বাঁধা, লাইক প্রেফার্ড স্টক বা বন্ডের মতো, যেটাকে বেস ধরে আমরা ওদেরকে কস্টিংটা বের করে দিয়ে আসছি। হ্যাঁ, বন্ডের কস্টিং আর প্রেফার্ড স্টকের কস্টিং অলমোস্ট সেম, দুটাই ইন্টারেস্ট রেটের মতো বা ইন্টারেস্ট রেটই অ্যাকচুয়ালি। শুধু বন্ডের ক্ষেত্রে আপনার ট্যাক্সটাকে অ্যাডজাস্ট করা যায়, যেটার সুযোগ আবার প্রেফার্ড স্টকে নাই। প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড আসলে ট্যাক্স ডিডাক্টেবল না, এটা রেগুলেটরি ইস্যুস। বাট কস্ট অফ ইকুইটি তাহলে আবার কেন বলতেছে? কস্ট অফ ইকুইটি তো আমাদের নিজেদের টাকা, এটা আবার কস্টিং বের করা দরকার কি? নর্মালি যারা প্রপার্টি বিজনেস করে ওদের কিন্তু এই কনসেপ্টটাই নেই, ও যা লাভ হয় সেটা খেয়ে ফেলে। বাট যেহেতু আপনি মার্কেটে শেয়ার ছেড়ে টাকা নিয়ে আসছেন বা আপনার নিজের টাকা হলো, সেটারও একটা কস্টিং আপনাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। এই জন্য কস্ট অফ ইকুইটির ব্যাপারটা আসে, এবং এইটার মূল কস্টিংটাই হলো ডিভিডেন্ডে। ডিভিডেন্ড দিলে কস্টিং আছে, ডিভিডেন্ড না দিলে নাই। আর দেন বা না দেন আপনাকে একটা রেট অফ রিটার্ন ধরে আপনাকে আগাইতে হবে, কারণ আপনার কম্পিটিটরদের সাথে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। সো এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা ডিভিডেন্ডের কথা আসছে। দেখেন, কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল আর একটা হচ্ছে জিরো গ্রোথ রেট মডেল। এই গ্রোথটা টোটালি কনসার্ন টু ডিভিডেন্ড, অর্থাৎ কমন স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড যে সারা জীবনে একভাবে দেওয়া হয় তা না, কখনো কনস্ট্যান্ট হয়তো সিরিয়ালি একইভাবে দিচ্ছে, কখনো মিক্সড হিসাবে দিচ্ছে, আবার এটা আসলে ফরকাস্টিং এর বিষয় যে আসলে তার কোনো গ্রোথ হবে কিনা, যে কারণে দুটো মডেলে ভাগ করে নিচ্ছে। একটা হলো জিরো গ্রোথ, যদি ফরকাস্টেড রিপোর্ট বলে যে তার ডিভিডেন্ড গ্রোথ হওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে হবে জিরো গ্রোথ মডেল। যদি দেখা যায় যে সামনে তার ডিভিডেন্ড বছরে বছরে বাড়ার সম্ভাবনা আছে এবং কি হারে বাড়বে সেটারও একটা ফরকাস্টিং আছে, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলটা ইউজ করব। তো এখানে যে ইনফরমেশনটা আছে সেটার সাথে সাথে কোন মডেলটা যায় একটু খেয়াল করেন। জাস্ট পেইড এ ডিভিডেন্ড, জাস্ট পেইড এ ডিভিডেন্ড যদি বলে তাহলে ধরে নেওয়া যায় যে এটা গত বছরের লাস্ট ইয়ার। এটা আবার বলছে যে ফরএভার 4% ফরএভার, তার কি ফ্ল্যাট জিরো গ্রোথ নাকি? আসছি, if the firm's growth in dividends is expected to remain মানে একইভাবে, expected to remain that means continue করবে at a flat 4% forever, তারপরে আগামী অনেক বছর ধরে এই ডিভিডেন্ড গ্রোথ তারা বুঝতে পারতেছে যে 4% হারে বাড়ানো সম্ভব। হ্যাঁ, ফরএভার বলে তো কিছু নেই, আসলে এটা লং টার্মের একটা তারা ফোরকাস্টিং ধরা যায়, 2-4-5 বছর 10 বছর তারও বেশি হতে পারে। দেন হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, সেটা বিষয় না, এখানে যেটা বোঝা যাচ্ছে যে এটা প্রতি বছর একইভাবে বাড়বে, কন্টিনিউয়াসলি 4% হারে ডিভিডেন্ডটা গ্রোথ হতে পারে। অর্থাৎ লাস্ট ইয়ার যদি 1.5 হয় তাহলে নেক্সট ইয়ার কত হবে? তাহলে 1.5 এর উপরে আরো 4%, 1.5 into 1.04, নেক্সট ইয়ার ডিভিডেন্ড 1.56 হওয়ার কথা, তারপরের বছর আবার 1.04 দিয়ে গুণ দিলে যেটা হবে সেটা, এইভাবে বাড়তে থাকবে। সো এখানে আমরা কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে P equals to D1 divided by R minus Z, এটা। আচ্ছা, এখানে Pটা হচ্ছে, একটু নোট নিতে পারেন যাতে মানে মেমোরাইজ হয়ে যাবে এটা, কারণ ফর্মুলা তো আসলে মেমোরাইজ করার কোনো বিকল্প নাই, ছোট ছোট ফর্মুলা। P ফর প্রাইস অফ কমন স্টক, প্রাইস অফ কমন স্টক, আচ্ছা, যেটা এখানে দেওয়া আছে দেখেন, কারেন্টলি is $25.
তো সেটাও পাশাপাশি লিখে ফেলি। P for price of common stock, যেটা এখানে আমার দেওয়া আছে $26। আচ্ছা, P পাইলাম, তাহলে D1 টা আবার কি? D for dividend অ্যাকচুয়ালি। আর যখন D এর সাথে 1 থাকে, তার মানে 1 বছর পর বা আমার এক্সপেক্টেড ডিভিডেন্ড বা নেক্সট ডিভিডেন্ড, সহজ হিসাবে হলো নেক্সট ডিভিডেন্ড। D1 মানে হলো নেক্সট ডিভিডেন্ড। নেক্সট ডিভিডেন্ডটা বের করবো কিভাবে? এটার আর আলাদা কোনো ফর্মুলার দরকার নাই। অর্থাৎ ইমিডিয়েটলি যেই ডিভিডেন্ডটা পে আউট করা হয়েছে সেটা ছিল কত? 1.5। 1.5 এর সাথে গুণ করেন 4% হারে বৃদ্ধি হবে, তাহলে 1.04, তাহলে 1.56 নেক্সট ডিভিডেন্ড আমি পেয়ে গেছি। আচ্ছা, আর কত? এই আরটাই আমার বের করতে হবে অ্যাকচুয়ালি। আমার এই প্রশ্নের মেইন ডিমান্ডটা ছিল আর এর মান কত? আর হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফ্রম কমন স্টক। এটাই হলো প্রশ্ন। আমরা যখন ক্যাপের মডেলে দেখছি সেখানে কিন্তু আর ইউজ করা হয়েছে, আর ইকুয়ালস টু বাকিটা। ওই আর এই আর সেম জিনিস, বাট দুটোর ফর্মুলা আলাদা, মানে ডিপেন্ডিং অন দ্য ইনফরমেশন গিভেন বা ইনফরমেশন ফাউন্ড। সো আরটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফ্রম কমন স্টক। এটাই হলো আমার মূল ডিমান্ড, প্রশ্নবোধক দিয়ে রাখেন। আর জি হলো গ্রোথ রেট, জি ফর গ্রোথ, একদম সহজ করে দেওয়া আছে অ্যালফাবেট গুলা। জি ফর গ্রোথ রেট। গ্রোথ রেট কত আমার? 4%। আচ্ছা, আচ্ছা দেখি আমরা একটা ক্যালকুলেশন করে এটা বের করতে পারি কিনা। ফর্মুলায় ফেলে দিই, বা আপনারা নিজেরাও একটু ক্যালকুলেট করে নিতে পারেন, হাতটা ফ্রি হয়ে যাবে। তাহলে পি, এটার পাশাপাশি আমি অঙ্কটা করে দিচ্ছি। পি এর মান আমরা জানি যে 26 দেওয়া আছে। 26 equals to 26 equals to D1 হচ্ছে 1.56 divided by R minus 0.04। দেখেন তো কত হয়। পরের স্টেপটা কাগজ নাই আমার কাছে। $0.1। 0.1, that means 10%. হ্যাঁ, 10%. তাহলে okay, this is the right answer. তারপরে ক্লিয়ার এটা? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। D1 এ 1.04 এটা কিভাবে নিলেন? আচ্ছা, 04টা কেন নিলাম? D1টা আসলে চাচ্ছে হলো নেক্সট ডিভিডেন্ডটা কত হবে, তাই না? এখানে দেন প্রথম সেন্টেন্সে বলা আছে the company has just paid a dividend of 1.5। তো জাস্ট পেইড এটা পাস্ট টেন্স হয়ে গেছে, গত বছর বা ধরেন গত ডিসেম্বরে ডিভিডেন্ড ছিল এটা 1.5। বাট এই কোম্পানি এক্সপেক্ট করতেছে যে তারা প্রতি বছর চাইলে 4% হারে বাড়াইতে পারে ডিভিডেন্ড দেওয়ার পরিমাণটা। প্রতি বছর 4% করে বৃদ্ধি করার সক্ষমতা তাদের আছে, আনলিমিটেড পিরিয়ড ধরে বা অনেক বছর ধরে পারবে এটা।
সো তাহলে নেক্সট ইয়ারের ডিভিডেন্ডটা কত হবে? 4% বেশি হবে না? 1.5 যদি এখন যদি 1.5 টাকা হয়, তাহলে আগামী বছর আমি আশা করতে পারি 1 টাকা 56 পয়সা হারে ডিভিডেন্ড পাবো। এটি হলো D1 এর ভ্যালুটা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, এই যে হ্যাঁ। কনস্ট্যান্টলি যে বাড়বে, হুম। তো এটা হচ্ছে যে বিগত বছরের সাথে এটা 4% অ্যাড করে দিতে হবে। এটা কেমনে বুঝবো যে বিগতের সাথে আমার 4% ইকোট আসলে এই ওয়াটার ফ্যাট যোগ করতে হবে? তা আপনি কার সাথে করবেন? এটা বেজ লাগবে না? বেজ ছাড়া আপনি আগাবেন কি করে? পায়ের নিচে তো একটা মাটি লাগবে। এই মাটিটাই হলো 1.5। হ্যাঁ, যদি গত বছর 1 টাকা 50 হয় আর আমার যদি সক্ষমতা থাকে 4 টাকা বেশি দেওয়ার, তাহলে গত বছরের সাথেই তো আমি যোগ করে প্রেজেন্টটা বের করব বা নেক্সটটা দেব। সেটা আজকেও দিতে পারি, কালকেও দিতে পারি, বা ডিসেম্বরেরটা জানুয়ারিতেও দিতে পারি, সেটা বিষয় না। বাট হোয়াট উইল বি দ্য নেক্সট ডিভিডেন্ড? হ্যাঁ, আমার ইমিডিয়েট ফার্স্ট। সাধারণত ভাইয়া যখন কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা করে, তারা কি বিগত বছরের সাথে কম্পেয়ার করেই করে, নাকি শুধু বলে যে আমরা এবার 10% ডিভিডেন্ড দিচ্ছি? তার মানে কি গত বছর থেকে 10%? আচ্ছা, আমি পার্সপেক্টিভে চলে গেছেন আপনি। পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, তাহলে আমরা যে ক্যালকুলেশনটা এখন করতেছি, এটা আসলে পাবলিক এন্ডের ইনফরমেশন না। এটা হলো কোম্পানির ভিতরে ইন্টারনাল ক্যালকুলেশন এটা আসলে। হ্যাঁ, তো কারণ এই এত ডিটেলস ইনফরমেশন তো পাবলিক এন্ডে পাবে না। পাবলিকের কাছে কি এত খুঁটি বিটা এই ক্যালকুলেশন করার সক্ষমতাও নাই, তাদের কাছে এত অ্যাভেলেবল ইনফরমেশনও থাকার কথা না। তো আমি যে অঙ্কটা এখন করতেছি বা আমরা সবাই মিলে যেটা করতেছি, সেটা কিন্তু আপনি এই কোম্পানির একজন ফিনান্স ম্যানেজার হিসেবে কাজটা করতেছেন। এটা কোম্পানির ইন্টারনাল পার্সপেক্টিভ। হ্যাঁ, পাবলিক এন্ডে দেখার দরকার নেই এটা। আর নেক্সট ডিভিডেন্ড বের করতে হলে আপনাকে পাস্টটা জানতে হবে। অতীত না জানলে আপনি সামনে আগাইতে পারবেন না। সো আমার ইমিডিয়েট পাস্ট যে ডিভিডেন্ড, সেটা আমার বেসলাইন। আর যে গ্রোথ রেটটা আপনি নির্ধারণ করতেছেন কিভাবে? আমার কোম্পানির ইন্টারনাল যে ফাইন্যান্স টিম আছে, তারা আমাকে যে ইনফরমেশনটা প্রোভাইড করতেছে, সেটার উপর আমি আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস যে টিম সেট করছে যে না, আগামীতে আমাদের এই ধরনের একটা ডিভিডেন্ড গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা ফরকাস্টেড ইনফরমেশন, বাট এটা ফেলও করতে পারে। আপনার 2 বছর বা 3 বছর পরে দেখা গেল এই গ্রোথ নাও থাকতে পারে মার্কেট কম্পিটিশনের কারণে। দ্যাট উইড বি ডিফারেন্ট কেস, তখন সে ডিভিডেন্ড পাবে না। বাট যদি এইভাবে চলে, তাহলে এইভাবে সে ডিক্লেয়ার করবে। কারণ বোর্ড অফ ডিরেক্টরস এজিএম এ যখন ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করে, তার আগে নিশ্চয়ই তাকে এই ধরনের ক্যালকুলেশন নিয়ে বসতে হয়। এটাই হলো এই অঙ্কের মূল উদ্দেশ্য। এবং সেখান থেকে দেখেন, এই একই ফর্মুলা দিয়ে আপনি স্টক প্রাইসও বের করতে পারবেন। কমন স্টকের প্রেজেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালুটাও বের করা সম্ভব এই একই সূত্র দিয়ে। ধরেন আপনার সব ধরনের ইনফরমেশনই আছে, খালি পি নাই বা পি এর মান কত বের করতে বলবো, তখনও কিন্তু আমি এই ফর্মুলাটাই ইউজ করব, আলাদা কোনো ফর্মুলা নাই। দেখেন সম্ভব কিনা। বাজারে শেয়ারের দাম কত হবে, সেটাও কিন্তু এই সব ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট। একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে, এগুলা মানে কেমিস্ট্রি ঘুরে ফিরে একই রকম। পার্টিকুলারলি এই কেস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কস্ট অফ ইকুইটি বের করার যে কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলটা। ওকে, নেক্সট। আচ্ছা, আরেকটা থাকলো হলো জিরো গ্রোথ মডেল। তো জিরো গ্রোথ মডেলের জায়গায় জিরো গ্রোথ মডেলটা আমরা দেখাই দিতে পারবো, এটা মাথায় রাখেন। শুধু একই জিনিস, একটু চেঞ্জ আছে। জি এর মান 0 হবে। আচ্ছা দেখেন, এটা একটা ইন্টারেস্টিং অঙ্কটা, ছোট হলো বুলেট। আচ্ছা, Gangland Water Guns Incorporation has debt to equity ratio is
0.5. If the firm's after-tax cost of debt, after-tax cost of debt, that means ওর যে কর্পোরেট ট্যাক্সের সাথে স্টেটেড ইন্টারেস্ট রেটের যে ব্যাপারটা ছিল এটা তারা অলরেডি মানে অ্যাডজাস্ট করে ফেলছে। সো এখানে কর্পোরেট ট্যাক্সের আর আমাকে আলাদা করে কনসিডার করার দরকার নাই। হ্যাঁ, দ্যাট মিনস নেট অফ ট্যাক্স, আফটার ট্যাক্স কস্ট অফ ডেট অথবা নেট অফ ট্যাক্স কস্ট অফ ডেট শব্দের অর্থ একই। সো 7% and its cost of equity is 13%. So সব ইনফরমেশন একদম রেডিমেড আছে। What is the appropriate weighted average cost of capital? Interesting. এটা জাস্ট একটা বীজগণিত। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছে। এখন প্রতিটা এলিমেন্টের আলাদা আলাদা আপনার কস্ট বের করা আছে। এখন আমার জানা নাই যে এই বিষয়টা, সেটা হলো প্রপোর্শনটা আমি জানি না, আমার টোটাল ক্যাপিটাল স্ট্রাকচারটা আমার জানা নাই। আমি শুরুতে ফার্স্ট এক্সাম্পলটা দেখাইছিলাম, ওখানে দুটো পার্সপেক্টিভ বেশি স্ট্রেস দেওয়া হয়েছে। সেটা হলো যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হলে প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হলো ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ আমার ডেট কতটুকু, ইকুইটি কতটুকু, বা প্রেফার্ড শেয়ার, কমন শেয়ার কার কতটুকু কন্ট্রিবিউশন আছে, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড স্টেপটা হচ্ছে কার রেট কিরকম। এখানে রেট যেহেতু দেওয়া আছে তার মানে ওই জিনিসটা নাই, ওটা অ্যাবসেন্ট। ক্যাপিটাল স্ট্রাকচারটা বের করলেই হবে এখানে। ক্যাপিটাল স্ট্রাকচার বের করার পরে আমরা ফাইনাল ক্যালকুলেশন করলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা পেয়ে যাব। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এক্স ধরেও করতে পারেন, এক্স না ধরলেও চলে। আচ্ছা, ডেট টু ইকুইটি রেশিও 0.5 মানে ইকুইটি যা আছে ইকুইটির অর্ধেক হলো ডেট, ব্যাপারটা তো তাই। আমার আগে দরকার হলো টোটাল ক্যাপিটাল কত, তাহলে লেটস অ্যাজিউম ইকুইটি 1 টাকা, তাহলে ডেট যেহেতু ইকুইটির অর্ধেক তাহলে ডেট হবে কত, 0.5 50 পয়সা। ওর যদি 100 টাকা হয় তাহলে ডেট আছে 50 টাকা, তার মানে টোটাল ক্যাপিটাল কত দাঁড়ালো, টোটাল ক্যাপিটাল হবে 1 টাকা 50 পয়সা। এখন আমি প্রপোর্শন বের করব। তাহলে প্রপোর্শন হবে ডেট কত আছে 0.5 আউট অফ 1.5 কত পার্সেন্ট, 0.33%, একটা ডিজিট বেশি হবে। বাকিটা ইকুইটি, বাকিটা ক্যালকুলেশন করলেও চলে অথবা 1 থেকে এটা বাদ দিলেও চলে। 1 divided by 1.5 equals to 667. 1 divided by 1.5 667, 667। তাহলে ডেট আর ইকুইটির আমি প্রপোর্শনটা বা স্ট্রাকচারটা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এটার সাথে প্রত্যেকটা এলিমেন্টের যে কস্ট অলরেডি উইলি সাহেব আমাদেরকে দিয়ে দিছে সেটা আমরা বসাই দিলি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা পেয়ে যাবো। সেটাই বের করতে বলছে। 0.333 এর সাথে দরকার হলো 0.07।
কস্ট অফ ইকুইটিটা দেওয়া আছে 0.13। এই এখন গুণ করে দেখেন যেটা হয়, দুটা কাজ গুণ করে যোগ করেন 0.333 into 0.2331 8671 তাহলে WSCC কত হবে? Two, 11%, 0.11002 or 11%। পুরো বীজগণিত। যে কারো কোনো সারা শব্দ নাই কেন? হ্যাঁ, হ্যাঁ বলেন। ডেট টু ইকুইটি রেশিও 0.5 না? হ্যাঁ কোনটা আমি কোনটা? যদি ডেট টু ইকুইটি রেশিও তো 0.5 দেওয়া আছে। হুম। ডেট যদি 1 হয় আর ইকুইটি যদি আপনার হচ্ছে 0.5 হয়, তো এটা 0.5 এমনি হয়ে যায়, তাই না? ও, সেভাবে করলে হবে কিনা? ডেট টু ইকুইটি 0.5 বলতে কি কি এই জায়গাটা সমস্যাটা কোথায়? মানে আমি ইকুইটি যদি 1 ধরি, ডেট 0.5 হয় কিনা? আমি বলতেছি আমি যদি ডেট অন ধরি আর ইকুইটি যদি 0.5 ধরি, তাহলে আমার রেশিওটা 0.5 হয়। সেক্ষেত্রে সেভাবে করলে অঙ্কটা হবে, ওভাবে অঙ্ক করা যাবে কিনা? সেভাবে কিভাবে হবে আমি বুঝতেছি না আসলে। না, যাবে না। আপনার ডেট যা হবে ইকুইটি তার ডাবল হতে হবে, সেভাবে আপনি করতে পারেন। আপনি যদি এখানে ডেট টু ইকুইটি রেশিও হ্যাঁ। আগে বুঝতে হবে। ডেট টু ইকুইটি রেশিও মানে কি? 0.5 মানে আপনার ডেট যদি 0.5 হয়, ইকুইটি 1 হবে, মানে এটাই বুঝাচ্ছে। হ্যাঁ ইকুইটি 1 হইলে ডেট 0.5, এটা রেশিওটার হ্যাঁ মিনিংটা বুঝতে হবে। ওইটা তো উল্টা হয়ে যায় আপনি যেটা বলতেছেন। হ্যাঁ, তখন ইকুইটি কম হবে, ডেট বেশি হবে। সেক্ষেত্রে আপনার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, মানে প্রপোর্শন চেঞ্জ হয়ে গেলে বাকি সবকিছু ঠিক থাকলেও আপনার ইন্টারেস্ট রেট বেশি হবে, মানে টোটাল ক্যাপিটাল ফান্ড কস্টিংটা বেশি দেখাবে ইকুইটির জায়গায় যদি ডেট বেশি ধরে ফেলেন আপনি। ডেট টু ইকুইটি রেশিও কনসিডারেশনটা বেশি ইম্পর্টেন্ট, যেটা মোরসাইন ভাই বললো। অর্থাৎ ডেট টু ইকুইটি অর্থাৎ ডেট ডিভাইডেড বাই ইকুইটি, এই রেশিওটা ডেট ডিভাইডেড বাই ইকুইটি সমান 0.5 হবে। দ্যাট মিনস ডেট টু ইকুইটি রেশিও। তাহলে ডেট যদি আপনি 1 ধরেন তাহলে ইকুইটি 2 ধরতে হবে। ডেট যদি 100 টাকা ধরেন তাহলে ইকুইটি 200 টাকা ধরতে হবে। হ্যাঁ, তো হিসাবের সহজ করার জন্য আমরা যেটা করব সেটা ধরেন 1 ধরেন, ইকুইটি 1 টাকা ধরেন, ডেট হাফ, 1.5 টাকা, তো 1.5 টাকার মধ্যে আমাদের খেলা শেষ। আর বাকিটা তো জানা ইনফরমেশন, সো বসায় দিলে 11% পেয়ে যাবেন। এখানে মানে বড় ধরনের কোনো ফর্মুলার ইউজ নাই। হ্যাঁ তখন দা হ্যাঁ, কি বড় আজকে টাইমিং তো পাই নাই। আজকে কখন টাইমিং ছিল? টাইমিং আমরা আসলে অনেক লেটে শুরু করছি, খুব বেশি আগায়ও নাই। একটা আমার না, কিন্তু শিডিউলটা। আপনি কি দেন নাই তো? টাইম কি দিছিলেন? টাইম দেন নাই? হ্যাঁ আপনাকে দিছি তো। আপনার না, টাইমিং তো আপনার দিছেন। আইডিতে আমি আমার টাইমিংটা আমি একটু ভুল লিংক ছিল। পাইছি। হ্যাঁ আমার লিঙ্কে একটু ভুল ছিল। আমি গতকাল রাতে যখন শিডিউলটা মেক করি তখন 9 AM না দিয়ে মনে হয় PM এ ক্লিক করে ফেলছিলাম, এই জন্য একটু দু একজনের কনফিউশন হয়েছে। তো সমস্যা নাই, এগুলো আপনার জানা বিষয়। আর ভাবলাম ছুটির দিন একটু ঘুমাচ্ছেন, বিরক্ত নেই। দুইটা তিনটা এক্সাম্পল করছি আসলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের। আমরা খুব স্লোলি আগাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? আশা করি নাই।
এটাও ক্যাপিটাল স্ট্রাকচার রিলেটেড। তো ঘুরে ফিরে ক্যাপিটাল স্ট্রাকচারে বেশি জোর দিচ্ছি, কারণ ক্যাপিটাল স্ট্রাকচারটা বের করতে পারলে বাকিগুলো এমনি চলে আসে, আর একটু যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক আসে। দেখেন, Angela company's capital structure consists of entirely of long-term debt and common equity. The cost of capital of each component is shown below. Long-term debt হলো 8%, cost of common equity is 15%. তারপরে একদম given information. Angela pays the taxes at a rate of 40%. Corporate tax রেটটা দরকার আমাদের, একটু highlight করি। If Angela's weighted average cost of capital is 10.41%, what proportion of the company's capital structure is in the form of long-term debt? হ্যাঁ, আমরা যে আগের এক্সাম্পলটা করে আসছি ওটার সাথে খুবই মিল আছে, এটা জাস্ট উল্টা। ওইখানে অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছিল, এখান থেকে একটা এলিমেন্ট আলাদা করে জানতে চাচ্ছে তার ওয়েটটা কত। এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখা যাচ্ছে লং টার্ম ডেটের প্রপোর্শন আছে 45%, বাট ক্যালকুলেশনটা কিভাবে হলো, আমাদের বীজগণিতের সহযোগিতা নিতে হতে পারে। এটা এভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা যেটা জানি, আচ্ছা আমরা ইকুইটি কত আর ডেট কত প্রপোর্শন আলাদা করে আমরা জানি না। সো একটা কিছু ধরে নেওয়া যায়, লেট আপনার ইকুইটি 1 ধরা যায়, বা এক্স ধরে নিতে পারেন, বা পুরোটাই যে কোনো ভাবে ধরা যায়। আমি জাস্ট ইয়েটা দেখাই দিই, লং দীর্ঘমেয়াদী না করি, কারেক্ট অ্যান্সারটা এটা এক্স ধরে করছে আর কি। আচ্ছা লেখাগুলো অনেক ছোট দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা কিসে দিয়ে দেওয়ার জন্য স্নিকার্স। আচ্ছা একটু এক্সপ্লেন করে দিই এটা। ধরেন আমাদের দরকার হলো ক্যাপিটাল স্ট্রাকচার প্রথমে, তাই না? ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচারে রেট কত জানি না, ইকুইটি কত জানি না। আমি আমার মতো করে একটা করি, তারপর একটা শর্টকাট বের করা যাবে। টোটাল ক্যাপিটাল এক্স ধরলাম, টোটাল ক্যাপিটাল যদি এক্স হয় আর ইকুইটি ধরেন, সরি ইকুইটি এক্স ধরি আর ক্যাপিটাল 1 কমপ্লিট, তাহলে ডেট হবে 1 মাইনাস এক্স WCC হওয়ার কথা, ডেট হলো 1 মাইনাস এক্স, সরি 1 মাইনাস এক্স ইন্টু ডেটের রেটটা কত ছিল 8%,
তাহলে 0.08 ইন্টু আমার হচ্ছে ডিডাকশন হবে কর্পোরেট ট্যাক্স রেট 1 মাইনাস 0.40। এটা একটা ইকুয়েশন দাঁড়াবে। আর ইকুইটির ক্ষেত্রে দাঁড়াবে, ইকুইটি যেহেতু আমার এক্স এর সাথে গুণ হবে 17%, 17 না 15.15। এই হলো ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা কত? 0.08 ইন্টু 0.6, 0.48, 0.048 minus 0.048 x আর এটা হবে 0.15x। হ্যাঁ, কোয়েশ্চেনটা দেখা যাইতেছে না, একটু আচ্ছা নিচু করা যায়, একসাথে যাতে দুইটা দেখা যায় একটু। তাহলে একটু ছোট করে দিই। আচ্ছা হ্যাঁ, ছোট করে দেন। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হলো যে আমার স্টেপগুলো আমি মেনটেন করতে পারি কিনা। কারণ যা যা ইনফরমেশন দরকার সেটা হলো কম্পোনেন্টের রেট অফ ইন্টারেস্ট বা রেট অফ কস্ট বা কস্ট অফ এগুলো দেওয়া আছে। আর টোটাল ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল 10.41% এটাও দেওয়া আছে। এখন শুধু জানতে চাইছে যে আমার এই স্ট্রাকচারের মধ্যে লং টার্ম ডেটটা কতটুকু ছিল, এটা বের করাটাই হলো কাজ। তো যেটা বের করতে আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা এক্সপ্লেন করলেই হয়ে যাচ্ছে। তো এই ইকুয়েশন দিয়ে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যোগ করলে আমার এটা বের হয়ে যাওয়ার কথা। দেখি ডি হচ্ছে কত, 0.048 মাইনাস 0.048x প্লাস 0.15x সমান 0.1041। আচ্ছা, ক্যালকুলেশন যাই হোক, এই ইকুয়েশনটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? এই লাইনটা ফিডব্যাক না আসলে আসলে আগানো যায় না, আমি তো বুঝতেছি না আপনাদের, আমি একতরফা হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু ক্যালকুলেশন করে ফেলেন, দেখেন কি হয়, এক্স এর মানটা কত আসে। যে কোনো একটা বের হলে বাকিটা পেয়ে যাবো আমরা। আমি ইকুইটি পাইলে ডেট পাবো, ডেট পাইলে ইকুইটি পাবো, একই জিনিস। আচ্ছা, আমরা একটু দেখি 0.15x মাইনাস 0.48। x এর মান হবে এখানে 55। x যদি 55 হয় তাহলে এটা সহজেই অনুমেয়। x মানে ইকুইটি, ইকুইটি যদি 55 হয় তাহলে বাকিটা ডেট। 100 থেকে 55 বাদ দেন তাহলে 45, বা 1 থেকে 0.55 বাদ দিলে যেটা হয়, অর্থাৎ x 55% লিখে দিই, তাহলে কনফিউশন হবে না। তো একটা ক্যাপিটালের টোটাল কম্পোনেন্ট ইকুইটি যদি 55% হয় তাহলে বাকিটা ডেট। যেহেতু বলেই দেওয়া আছে এই ক্যাপিটাল স্ট্রাকচারে দুইটা কম্পোনেন্ট আছে, ডেট এন্ড ইকুইটি, সো 45% will be the right answer.
ক্যালকুলেশনটাও বেশি বড় না, খুবই ছোট, শুধু মানে ইকুয়েশনটা সাজায় দিতে পারলেই হয়ে গেল। আরো শর্টকাট হয়েছে, এখানে যত বড় আছে এটা হয়তো বোঝানোর জন্য এত বড় করছে। আপনি যখন দুবার তিনবার করবেন একই জিনিস রিপিট করলে দেখা যাবে যে অনেক শর্টকাটে করতে হবে। আচ্ছা, এটা কি ক্লিয়ার মাসুমা বা ফয়সাল ভাই? ওকে, আচ্ছা আজকে সেশনটা আউট হচ্ছে না কেন? 40 মিনিট পর পর তেমনি আউট হয়ে যায়। আজব তো, আমার কি ফ্রি অফার টফার দিল নাকি জোন কোম্পানি? ওকে, এবার দেখেন আমরা প্রেফার্ড স্টকের কস্টিং করতে হয় এরকম পাই নাই, এটা ফার্স্ট এক্সাম্পল। এই একটা এক্সাম্পলই যথেষ্ট। কস্ট অফ প্রেফার্ড স্টক ক্যাপিটাল। আচ্ছা, প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ কস্ট অফ প্রেফার্ড স্টক ক্যাপিটাল? So Cox company has sold 1000 shares of 100 par 8% preferred stock at an issue price 92 per share. Stock issue cost were 5 per share. Cox pays taxes at the rate of 40%. এখন প্রেফার্ড স্টকের আসলে কস্টিংটা সে কত ধরবে? আচ্ছা, এখানে প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড পে আউটের সাথে কর্পোরেট ট্যাক্স এর ডিডাক্টিবিলিটির কোনো সম্পর্ক নাই, সো এটা আমাকে কনফিউজ করার জন্য দিতে পারে। এটা টোটালি ইনভ্যালিড এই লাইনটা, এখানে আমার কোনো ফাংশনই নাই এটা, সো এটা রেড সিগন্যাল দিয়ে রাখলাম, এর কোনো কাজ নাই। আচ্ছা, এই প্রেফার্ড শেয়ারের ফেস ভ্যালু ছিল $100 আর এটা পে আউট হবে 8% হারে, এটা ফিক্সড, প্রেফার্ড শেয়ারের ক্ষেত্রে এটা নির্ধারিত। আচ্ছা, ইস্যু করছে $92, 92 টাকা দরে বিক্রি করছে, তো ডিসকাউন্টেড ভ্যালুতে গেছে। আর আন্ডাররাইটিং কস্ট আছে, এমনিতে ইস্যু হয় না, এটার জন্য মার্চেন্ট ব্যাংকে টাকা দিতে হয়েছে বা ইনভেস্টমেন্ট ব্যাংকারদের একটা খরচ আছে, সেটা $5। এইটুকুর মধ্যেই আমার কাজ, এর বাইরে না। দেখেন সরাসরি এখানে করে দেওয়া আছে জিনিসটা, দেখেন একটা এক্সাম্পলই যথেষ্ট। তাহলে কস্টিংটা কত? The cost of preferred stock capital is calculated as follows. The cost of preferred stock capital, preferred stock dividend per share. Dividend per share কত হবে এখানে বলেন তো? 8% হারে, এটা অলওয়েজ 8 টাকাই থাকবে। ওর যে ফেস ভ্যালুটা 100 টাকা, 100 টাকার 8%, দ্যাট মিনস 8 টাকা। এখন তার মার্কেট ভ্যালু যাই থাক, এটা 92 হইতে পারে, 102 হইতে পারে, টাইম টু টাইম এটা চেঞ্জ হতেই পারে, বাট ওর পে আউট রেশিও শুড বি রিমেইন সেম, 8 টাকাই থাকবে। The preferred stock dividend per share divided by net price of the preferred stock. Net price বা কোথাও কোথাও net proceed ও লেখা থাকে, net proceed। তাহলে এই কোম্পানি এই শেয়ারটা ছেড়ে আসলে পকেটে কত টাকা আনতে পারছে, এটাই হলো নেট প্রাইস বা নেট প্রসিড। তো প্রাইস ছিল 92 টাকা আর তার আন্ডাররাইটিং কস্ট ছিল 5 টাকা, তাহলে নেট প্রসিড ছিল তার 87 টাকা। দেখেন এই জায়গাতে এইটুকু হলো অঙ্ক। Net price of preferred stock is 92 minus 5 is $87. So cost of preferred stock capital 8 divided by 87 equals to 9.2%. এখানে দেখার বিষয় যে এইটা হলো মেইন জিনিস, তার আসলে প্রফিটটা কত আসতেছে। এটা হচ্ছে 110 টাকাও বেচতে পারতো যদি মার্কেট সিচুয়েশন এরকম হতো। তো যদি ফেস ভ্যালুর চেয়ে উপরে হয়, ইন জেনারেল বলতেছি, এটা তো এমন একটা এক্সাম্পল দিচ্ছে যে ইস্যু করার সময়কার কাহিনীটা বলছে, বাট অন্যান্য অঙ্কতে আমরা এরকম ইনফরমেশন পাবো যে ফেস ভ্যালু 100 টাকা ছিল প্রেফার্ড স্টকের, বর্তমানে বাজার দর 125 টাকা হয়ে গেছে। সেক্ষেত্রেও
কস্ট অফ প্রেফার্ড স্টক বের করার জন্য আমরা ওই যে নির্ধারিত পার্সেন্টেজটা আছে ওইটাকে ইউজ করব। তাহলে 8 টাকার পরিবর্তে 92 যদি 110 টাকা হয়, তাহলে 8 8ই থাকবে, 8 এর নিচে 110 টাকা আসবে। তাহলে দেখা যাবে তার ইফেক্টিভ কস্টিংটা 8 এর নিচে চলে আসবে, একটু কম হবে। আর এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা ডিউরিং ইস্যুয়েন্স এক্সাম্পল এটা। সো এখানে দেখবো আমরা নেট প্রফিটটা কত। নেট প্রফিট হবে 92 টাকা মাইনাস 5 টাকা, আর তার ডিভিডেন্ড 8 টাকা। এই 8 এর নিচে যা হয় তাই দেখা যাচ্ছে তার ইফেক্টিভ কস্টিংটা কিন্তু 8 এর উপরে চলে গেছে। দেখেন তার 8% হলো, তার ইফেক্টিভ কস্টিং আসলে 9.2%, বিকজ তার প্রফিটটা কম ছিল। এখানে প্রফিটও কম ছিল কারণ তার একটা খরচ গেছে, আর একটা হলো তার মার্কেট ভ্যালুতেও এটা কম, 100 টাকার মাল 92 টাকায় বেচতে হয়েছে, এটা হলো কারণ। সো এটা কমলে বা বাড়লে তার ইফেক্টিভ কস্ট অফ প্রেফার্ড স্টক কমবে বা বাড়বে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? Any question? আচ্ছা, আচ্ছা খুব বেশি আগাবো না। তো একটা জিনিস পাইলাম, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের জন্য যতগুলো জিনিস দরকার, একটা হলো স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার জানা, সেটা আমরা দেখলাম। আর প্রত্যেকটা এলিমেন্টের রেটটা কিভাবে বের করা যায় সেটা আমরা লং টার্ম বন্ডের ক্ষেত্রে দেখছি, প্রেফার্ড স্টকের দেখলাম, আর ইকুইটির ক্ষেত্রেও দেখছি। কিন্তু ইকুইটির ক্ষেত্রে এক্সাম্পল গুলো আরেকটু বেশি আছে। একটা দেখছি হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ রেট, জিরো গ্রোথ রেটটা দেখার বাকি আছে, এবং কোন ক্ষেত্রে ক্যাপএম মডেল ব্যবহার হয় এরকম আরেকটা এক্সাম্পল দেখলেই আমাদের মোটামুটি WACC রিলেটেড ম্যাথমেটিক্যাল ইস্যুটা ফুলফিল হবে। আর দুটো এক্সাম্পল করব আমরা। এটা সেটা দরকার নাই। Zero growth rate. So beta দিকে। আচ্ছা, এটা দেখতে পারি। এখানে কম্পেয়ার DQZ এক্সপেক্টেড কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল এর একটা প্রশ্ন আছে। এটাতে আমাদের ক্যাপিটাল মডেলটা ইউজ হচ্ছে। আমরা প্রথম থেকে দেখে আসি। DQZ Telecom is considering a project for the coming year that will cost $50 million. It plans to use the following combination of debt and equity to finance the investment. আচ্ছা, তার সামনে কোনো প্ল্যান আছে এবং সেখানে $50 million লাগবে, সেটা স্ট্রাকচার কি হবে, আদার্স ফিচার গুলো কি কি। Issue $50 million
of 20-year bond at a price of 101. That means তার bond যেটা issue হবে এটা premium আছে, with a coupon rate of 8% and flotation cost is 2% per. Flotation cost মানে এটা তার underwriting cost আসলে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না অন্তত এই অঙ্কের জন্য, জাস্ট দেখে যান। Use $35 million of funds generated from earnings. আচ্ছা, then generated from earnings, that means সোজা বাংলায় এটা retained earnings। retained earnings টাকে সে revolving fund হিসেবে ইউজ করবে। তার নতুন প্রজেক্টের জন্য দরকার ছিল $50 million, তার মধ্যে $15 million সে বন্ড ইস্যু করবে আর $35 million সে রিটেন আর্নিং থেকে টান দিবে সোজা হিসাব। তার মানে ইকুইটি আছে তার। The equity market is expected to earn 12%. Expected to earn 12%. Equity market. Okay. US Treasury bond are currently yielding 5%. The US Treasury bond টা হচ্ছে risk free instrument. So এটাতে দাগ দিলাম আর হলো expected market return হলো 12%. ভালো কথা। The beta coefficient for DQZ estimated to be 0.60. Beta value দেওয়া আছে। DQZ is subject to an effective corporate income tax rate is 40%. আচ্ছা, যেহেতু প্রশ্নটা আমার শুধু ইকুইটির জন্য, এজন্য আমার ট্যাক্স রেটটা এই মুহূর্তে লাগছে না। আবার যদি ওয়েটেড অ্যাভারেজ হইতো তাহলে আমি ট্যাক্স নিয়ে কাজ করতাম। আচ্ছা, the capital asset pricing model computes the expected return on a security by adding the risk-free rate of return. এটা আরো সহজ করে দিছে। Capital asset pricing model দিয়ে কি হয়? The incremental yield of the expected market return which is adjusted by the company's beta. এটা একটা ডেফিনেশন দিয়ে আমাদেরকে সহজ করে দিছে। আচ্ছা, compute DQZ's expected cost of equity capital. অর্থাৎ এখানে তার $50 million উঠানোর জন্য তো দুইটা পদ্ধতি, দুইটা মিনস অফ ফাইন্যান্স ইউজ করতেছে, ভালো কথা। কিন্তু আমি রিটার্ন আর্নিং থেকে টাকা নিচ্ছি, এটা আমার নিজের টাকা নিজেই টান দিব, অথচ এখানে আমার কস্ট অফ ইকুইটি বের করার দরকারটা কি, বা দরকার হলে সেটা আমি কিভাবে করবো? এটা হলো প্রশ্নটা। মানে এখানে আমাদের লার্নিং ইস্যুটা এটাই যে আমার অন সোর্স থেকে টাকা নিচ্ছি, তারপরেও আমার ইকুইটির রেটটা আমি কিভাবে বের করবো। এক্ষেত্রে যেটা জানা দরকার সেটা হলো রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কত। রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাই হচ্ছে আমার কস্ট অফ ইকুইটির আসলে কস্টিং। এটা আমি কাউকে দেই বা না দেই এটা আমার জানতে হবে বিভিন্ন কম্পিটিটিভ রিজন। তাহলে ক্যাপএম মডেলটা ইউজ করলে আমরা এটা পেয়ে যাবো। আমার সব ইনফরমেশন রেডি আছে ক্যাপএম মডেলের জন্য। সো R equals to required rate of return equals to RF plus beta value into RM minus RF। এই তো, আর কিছু লাগবে না, আর এর মানটা বের করলেই হবে। RF হচ্ছে 0.05 প্লাস বিটা হচ্ছে 0.6 ইন্টু RM হলো 12%, 0.12 মাইনাস 0.05। ক্যালকুলেশন করে বসাই দেন তাহলে 0.07 into 0.6 plus 0.05, 9.2%। 9.2%। এটার ব্যবহারটা শিখলাম। আরেকটা বিষয় মনে রাখবেন যে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল,
কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বলতে কস্ট অফ কমন ইকুইটি ক্যাপিটাল এর রেট আর মিনস অফ ফাইন্যান্স যদি রিটেন আর্নিং হয়, এই দুটার কস্ট অলওয়েজ ইকুয়াল হবে, একই হবে। ভাই আবার বলেন, কি বললেন? কস্ট অফ কমন স্টক ক্যাপিটালও যা, আর কস্ট অফ রিটেন আর্নিং অর্থাৎ মিনস অফ ফাইন্যান্স যদি রিটেন আর্নিং হয়, এই দুইটার রেট অলওয়েজ সেম হবে। জাস্ট এটা মনে রাখলেই হবে, মনে রাখার বিষয়, দুটাই তো ইকুইটি। ভাইয়া এটা কি কস্ট অফ ইকুইটি? Cost of common stock. Cost of common stock capital and cost of return earning is equal. দাদা আছেন নাকি? দাদা ফাইন্যান্সের মাস্টার দাদা, হ্যালো হ্যালো, দাদা জিনিসটা একটু সহজ করে বলতে পারতো, কারণ এটা এই অ্যাজাম্পশনটা দরকার। এরকম এক্সাম্পল আরো পাবো, অঙ্ক করলে আসলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, এই এক্সাম্পলটা ক্লিয়ার কিনা? এখানে যে ইনফরমেশন গুলো ছিল এবং এটা যে অ্যাপ্লিকেশনটা করলাম ক্যাপএম মডেলে, ইজ ইট ক্লিয়ার রনি ভাই? হ্যাঁ, ওকে, সো এই সেকশনটাতে অঙ্ক আছে প্রচুর প্রচুর অঙ্ক থাকলেও কোনো সমস্যা নাই, সবগুলো একই অঙ্ক, ঘুরে ফিরে দেখবেন যে এই একটা এক্সাম্পলই, এটা কি যে ডিকিউজেড টেলিকম, এটাতে মনে হয় অনেকগুলো অঙ্ক আছে। হ্যাঁ, তো একটা সুবিধাও আছে বেশি হওয়ার। দেখেন এটা হলো 78 নাম্বার অঙ্ক, 208 নাম্বার অঙ্ক এই এক্সাম্পল দিয়ে করছে। তাহলে প্রশ্নটা ঘুরাই দিচ্ছে, এখানে বলছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত। একটা এক্সাম্পল থেকে যদি বারবার অন্যান্য সেগমেন্ট গুলো টেনে নেওয়া যায় সেক্ষেত্রে সুবিধা হয় লার্নিং এর জন্য, এই কারণে ওয়েলি সাহেব এইভাবে সিস্টেম করে দিছে। বাট একটা বুঝলে বাকিগুলো সবই সহজ। আরো আছে, দেন 212 নাম্বারও একই অঙ্ক, ওই একই এক্সাম্পল ডিকিউজেড টেলিকম দিয়ে 78, 4টা আছে এখানে। তো ব্যাপারগুলো এরকম, জাস্ট এখানে নাম্বার অফ এমসিকিউ দেখলে ভয় পাবেন না, অনেক আছে, 200 কত জানি 241টা। বাট এখানে কাজের মোস্ট ইম্পর্টেন্ট আছে সবখানে, 100 বেশি না। হ্যাঁ, আর এই পুরো জিনিসটা শেষ করতে হলে আমাদের আরেকটা সেশন লাগবে। এখানে যে 2-4টা অঙ্ক বাকি থাকলো এটা আমি পরের সেকশনে টানবো। আর সাথে হলো হেজিংটা, হেজিং এর জন্য যেটা হলো ওই যেমন অপশন ফরওয়ার্ড ফিউচার, ওই রিলেটেড এমসিকিউ গুলো আমরা পরের সেশন, একটা পুরো সেশন লাগবে, অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে টানতে। আর এইটার লং টার্ম ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে ম্যাথমেটিক্যাল ইস্যুস গুলো আজকে দেখলাম, এটা একেবারে প্রাইম জিনিসগুলো দেখানো হয়েছে, অর্থাৎ কখন কোন মডেলটা ইউজ হচ্ছে। আর একটা এক্সাম্পল বাকি থাকলো, সেটা হলো জিরো গ্রোথ রেট। তো কনস্ট্যান্ট গ্রোথ রেট যেহেতু দেখে ফেলছেন, ওটাও খুব কঠিন না, ওটা আমি পরের সেশনে দেখাই দেব। তাহলে এই শীটটা আমি দিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে, আপনারা একটু বাসায় দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। আর হেজিং এ সবচেয়ে বেশি স্ট্রেস দেওয়া হয়েছে আমাদের সিলেবাস অনুযায়ী অপশনে। অপশন রিলেটেড বেশ কিছু কনসেপচুয়াল প্রশ্ন আছে, আর হচ্ছে ম্যাথ আছে অল্প, মানে কিন্তু একটা ম্যাথ দেখলে বাকিগুলো ইজিলি পারা যায়, প্রথম একটু কষ্ট লাগে। আর কনসেপচুয়াল জন্য ঘাটতি থাকলে আমাদের কন্ট্রিবিউট করার জন্য দাদা আছে, বা আমরা নিজেরা একটু স্টাডি করে আসবো। এই তো অলমোস্ট 12টা বেজে যাচ্ছে, আজকে আসলে শুরু করতেও দেরি হয়েছে, অনেকের টেকনিক্যালও প্রবলেম হয়েছে, সেখানে শেষ করতে যাচ্ছি। নেক্সট সেশন আবার মঙ্গলবার, তবে একটা সেশন বাড়ানো উচিত এই ইয়ার জন্য, লং টার্ম ফিনান্সের জন্য, এটা অনেক বড়।
আপনারা যদি হ্যাঁ ভাই, রাজি থাকেন allocation বাড়ান, কারণ আমি পারবো বাড়াইতে, এখন আপনারা যদি বলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে একটু বাড়ান, কারণ খামাকা গায়ে লাভ নাই। বা একটু বুঝে শুনে, বিশেষ করে আপনার, আমার কাছে মনে হয় না যে ফিউচার অপশন ওইটা একটা মঙ্গলবারে হবে আর কি। মানে সিলেবাস অনুযায়ী আমি যতটুকু দেখছি আর কি, আপনি যদি কনসেপ্ট বুঝতে আন্ডারস্ট্যান্ডিং, ব্যাপার হ্যাঁ আছে তো। কনসেপ্ট হ্যাঁ, বুঝলে তো এটা অনেক বড় ব্যাপার। আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো সেটা একটা, আমার ওইটা অনেক যতটুকু বিশ্বাস যতটুকু আছে। পারেন, হ্যাঁ যতটুকু সেটাই। পারেন। বাট এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা যদি করি সেক্ষেত্রে যা আছে ইনশাল্লাহ আমি সাপোর্ট দিতে পারবো, আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, ওকে। তাহলে আমি পরবর্তী একটা ডেট দিয়ে দিই, যে মঙ্গলবারের আগে নেবেন না পরে নেবেন? না না ভাই, মঙ্গলবারই দেন। মঙ্গলবারে হচ্ছে আচ্ছা আমরা ওইটা নিয়ে আগাই। আচ্ছা পরে হচ্ছে আচ্ছা। যে শুক্রবার যেটা করি, কস্ট, হ্যাঁ এই যে হ্যাঁ কস্ট অফ ক্যাপিটাল আর হ্যাঁ হ্যাঁ মানে ফিউচার অপশন, ওগুলা নিয়ে হ্যাঁ হ্যাঁ। পুরাটা নিয়ে আরেকবার একটা ডিসকাস করি আর কি শুক্রবারে, নেক্সট আচ্ছা, শুক্রবারে। এটা করা যায়, মানে দুটো মিলে ঠিক আছে। একটা করা যায়। ওকে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। ওকে। ওকে।